নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রেশমি। শুরু করছি 7টার পঞ্চায়েত। সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন যে 7টার পঞ্চায়েত, এবং এই পঞ্চায়েতে এমন সমস্ত বিষয় থাকে যা আপনাকে ভাবাচ্ছে বা আপনার মনে প্রশ্ন জাগাচ্ছে, এবং পঞ্চায়েত শেষে অর্থাৎ আলোচনার শেষে পঞ্চায়েতের শেষ কথা বা শেষ রায় যদি আমরা বলি সেটা আপনারাই দেন। যে কারণে আমরা মোটামুটি বিকেল 4টে সাড়ে 4টের সময় আপনাদেরকে জানিয়ে দিই যে কোন বিষয় নিয়ে আজকের পঞ্চায়েতের আসর বসছে। ঠিক যেমন আজকে প্রথম 7টা থেকে সাড়ে 7টা যে বিষয়ের দিকে আমরা নজর দেব তা হচ্ছে নিয়োগে দুর্নীতি কি প্রমাণ করতে পারবে সিবিআই, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পর সেটাই কিন্তু ডিভিশন বেঞ্চ রেখেছে, একই রায় বহাল থেকেছে। কিন্তু যে প্রশ্ন বারবার তোলা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে যে সিবিআই তদন্ত, খুব ভালো কথা, সিবিআই তদন্তই বহালও রয়েছে, কিন্তু এই দুর্নীতি কি প্রমাণ করতে পারবে সিবিআই? এই প্রশ্ন নিয়েই আমাদের আলোচনা। আপনারা এর মধ্যে অনেকে ভোট করছেন এবং করবেনও, আরো খানিকটা সময় রয়েছে, এবং তারপর ফাইনালি আপনাদের মতামত আপনাদের সামনে আমরা তুলে ধরবো। শুরুতে আসুন দেখে নিই যে আজকে ঠিক কি হলো হাইকোর্টে। যেরকম বলছিলাম যে প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রইল, দুর্নীতির তদন্ত করবে সিবিআই। 269 জনের চাকরি বাতিল, মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল রইল। আসুন দেখি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। আদালতের নজরদারিতে সেই তদন্ত হবে। মামলার যে 269 জনের চাকরি বাতিল করেছিল সিঙ্গেল বেঞ্চ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরও পুনর্বহাল করা যাবে না। এমনকি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে বিধায়ক মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশও বহাল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের রায় বহাল রেখে ডিভিশন বেঞ্চ জানায় একক বেঞ্চই তদন্তকারী সংস্থার কাছ থেকে রিপোর্ট চাইতে পারবে। এমনকি প্রাথমিকের নিয়োগ দুর্নীতির অভিযোগের আর্থিক দিকটিও দেখবে একক বেঞ্চ। এছাড়া টেট মামলায় মানিক এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তির নথি চেয়ে যে হলফনামা জমা দিতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, ডিভিশন বেঞ্চ সেই নির্দেশও বহাল রেখেছে। সিঙ্গেল বেঞ্চের রায় অত্যন্ত যুক্তিসঙ্গত, আইনসম্মত, বিধিসম্মত, সাংবিধানসম্মত। তদন্ত চালু থাকবে এবং তদন্ত যাতে দ্রুত সম্পন্ন হয় এ ব্যাপারে মাননীয় সিঙ্গল জাজ তিনি যেমনভাবে মনিটর করছেন, দেখভাল করছেন, করতেই পারবেন। যারা ভুক্তভোগী, যাদের মেধা তালিকায় যারা প্রতারিত হয়েছেন, যাদের জীবনের 7টা বছর চুরি হয়ে গেছে, যারা বিভিন্ন সময় বিদ্যুৎবিহীন অবস্থায়, পানীয় জলের অভাবে যারা রাস্তায় বসে থেকেছেন, 8 মাসের শিশু কন্যাকে দিয়ে যে মা আন্দোলন করছে রাস্তায় বসে, তাদের চোখের জলের হিসাব কিন্তু কেউ রাখেনি। সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে তাদের অভিযোগ, ডিভিশন বেঞ্চ সেখানে সেইটাকেই সিঙ্গেল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়েছে। মানে এইটাই যে বিচার বিভাগের কাছে আজকে এটা স্পষ্ট হচ্ছে কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতিগ্রস্ত, এবং সেই দুর্নীতির তদন্ত সিবিআই যেটা চালিয়ে যাচ্ছে সেটা চালিয়ে যেতে হবে। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে আমার কাছে 17,000 চাকরি তৈরি আছে, ক্যাবিনেট করে সমস্ত পদোন্নতি করে তাদের চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, তখন এই বিরোধীরাই কোর্টের গিয়ে আইনের ঘেরাটোপে তাদেরকে জলটাকে ঘোলা করে একদিকে তাদের চাকরি পাওয়ার পথটাকে বন্ধ করছেন, অন্যদিকে ঘোলা দলের রাজনীতি করে বেঁচে থাকার চেষ্টা করছেন। টেট মামলায় পর্ষদের জমা দেওয়া নথির সত্যতা নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সন্দেহ প্রকাশ করেছিলেন তাও সমর্থন করেছে ডিভিশন বেঞ্চ। সিবিআই যে রিপোর্ট দিয়েছিল ডিভিশন বেঞ্চে, সেই রিপোর্টের দু একটি লাইন উল্লেখ করা হয়েছে। কি বলা হয়েছে যে শুধু অভিযোগ নয়, চাকরি অর্থাৎ পরীক্ষায় পাশ না করেও চাকরি পেয়েছিলেন, শিক্ষকতা করছিলেন, সেই রিপোর্টেও স্পষ্ট হয়েছে। সব কিছুর বিবেচনা করেই কিন্তু ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখলো। জয়ন্তমালার সঙ্গে অর্ণবংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। ঠিক এই ঘটনাটাই আজকে ঘটেছে হাইকোর্টে, এবং যে কারণে এই যে প্রশ্ন আমরা রাখছি আজকে, এই প্রশ্ন এই জন্যই বোধহয় সামনে আসছে, তার কারণ যেহেতু অনেক অমীমাংসিত তদন্ত এখনো রয়ে গেছে সিবিআই, সেই জন্যই প্রশ্ন জাগছে যে খুব ভালো কথা যে সিবিআই তদন্ত বহাল রাখা হলো আজকের রায়েও, তারপরে সেটা শেষ হবে। তো আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় শতরূপাদি, রয়েছেন বিজেপি নেত্রী, শতরূপাকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ সরকার সিপিএম এর পক্ষ থেকে, দুজনকেই স্বাগত জানাবো। কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের বৈশানু চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আলোচনা
আলোচনায় যোগদান করবেন। কিন্তু আমি শুরুতে দুজনের কাছে দ্রুত একবার এই প্রতিক্রিয়া নিয়ে আজকের দিনে আরো একটি ঘটনা যার দিকে স্বাভাবিকভাবেই আমাদের নজর ছিল, তা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার 7 ঘন্টা আজকে জিজ্ঞাসাবাদ হয় সিজিও কমপ্লেক্সে, বেরিয়ে এসে তিনি অনেক কথা বলেছেন। আমরা সেই প্রসঙ্গে যাব খুব দ্রুত। প্রথমে আগে শতরূপাদি এবং শুভজিৎ দুজনের কাছ থেকে এই প্রতিক্রিয়া জানতে চাইবো যে সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে বহাল রইল, সিবিআই তদন্ত হবে এবং কোর্টের তত্ত্বাবধানেই হচ্ছে, সব ভালো কথা, কিন্তু প্রমাণ করতে পারবে তো শেষ অবধি সিবিআই? এই প্রশ্ন কিন্তু মানুষের মনে জাগছে। শতরূপাদি, প্রথমে আপনার কাছে জানি। রেশমি, তুমি তো আমার পরিচয় দিলে বিজেপি স্পোক্সপারসন হিসেবে, বিজেপি নেত্রী হিসেবে। তো সিবিআই প্রমাণ করতে পারবে কি পারবে না, তুমিও যেরকম আশায় বসে আছো, মানুষ যেরকম আশায় বসে আছে, আমিও সেই আশায় বসে আছি। এর বেশি সত্যি আমার কাছে নলেজ নেই। তবে তোমার মতো আরো বিভিন্ন শো করতে করতে আমি যা মানে তথ্য আমাদের সামনে উঠে আসে, সাংবাদিকরাই তুলে আনে আমাদের সামনে, যদি এসে থাকে আমি শিওর সিবিআই এর কাছেও এসছে। তারা ভিডিওগ্রাফিক্স, মানে অনেক লোকজন একদম তৃণমূল নেতা নেত্রীদের নাম করে বলে দিয়েছে কি হয়েছে, কত টাকা নেওয়া হয়েছে, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি, তাদের যোগ্যতা নেই, অথচ তাদের নাম উঠে এসছে। এবং বেশ কয়েকজন সেলিব্রিটি, সো কল সেলিব্রিটি, অনুব্রতর মেয়ের এই ঘটনা আছে, মানে এই ধরনের কিন্তু চলছে। তো একেবারেই যে এখানে একদম হা হুতাশ করে বসে থাকা আহা সিবিআই পারবে না, এটা এই মুহূর্তে ডিসিশন নেওয়া উচিত হবে না। লেট দ্য ল টেক ইটস কোর্স। আমার মনে হয় একটু সিবিআই কে সময় দেওয়া হোক। সিবিআই কে সময় দেওয়ার কথা বলছেন শুভজিৎ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিভিন্ন সূত্র মারফত, মানে সিবিআই সূত্রে এই যে সমস্ত তথ্য সামনে এসেছে, এবং এটা কিন্তু জি 24 ঘন্টায় প্রথম সামনে এসেছিল যে একটা মানে একটা ট্রায়াঙ্গেল খুঁজে পাচ্ছেন যেখানে সিবিআই, যেখানে প্রসন্নর নাম আসছে, যেখানে প্রদীপের নাম আসছে, এমন তথ্য সামনে আসছে যে যারা অপারগ যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে ধরে আনতেন এই প্রদীপ, এবং সেখানে ফাইনালি সেটা প্রসন্নর হাত ধরে এসপি সিং, এবং তারপরে কোথায় যেত, মানে টিপ অফ দ্য আইসবার্গে কি আছে কে আছে সেটা এখনো পরিষ্কার নয়, কিন্তু কোথায় যেত এরকম একটা তত্ত্ব সিবিআই এর পক্ষ থেকেও সামনে আসছে। খুব ভালো কথা, কিন্তু শেষ অবধি মানে এর তদন্তের শেষ হওয়া তার অপেক্ষায় কিন্তু বোধহয় এই মুহূর্তে যারা চাকরি প্রার্থী তারাও রয়েছেন, আপামর জনসাধারণ রয়েছে। আপনার কি মনে হচ্ছে শুভজিৎ? দেখুন, আমরা তো আইন কারণে বিশ্বাস করি, আমরা আশাবাদী যে তদন্ত ঠিকভাবে হবে এবং যারা বিচার পাওয়া তারা বিচার পাবে। সব থেকে বড় কথা, টাকা যে চুরি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার কত টাকা চুরি হয়েছে এবং কারা কারা এর পিছনে রয়েছে, কোন জায়গায় টাকাটা এক জায়গায় গিয়ে এক ছত্রছায়ার মধ্যে কাজ ছত্রছায়ায় পুরো জিনিসটা ঘটছে, এই জিনিসটা এখন প্রমাণ করার বিষয়। কারণ তৃণমূলের নেতারা এলাকায় এলাকায় টাকা চুরি করে চাকরি দেওয়ার নাম করে, এটা আমার কথা আপনার কথা বা বিজেপির কথা এরকম ব্যাপারটা নয়, এটা রাস্তাঘাটে মানুষ আলোচনা করছে। মানে তৃণমূলের সমর্থক শব্দ এখন চোর, এটা নিয়ে কোনো দ্বিমত কারণ নেই। এবং বিষয় হচ্ছে সব থেকে বড় কথা, এই আজকে শুনলাম একজনকে, আমাদের এই রাজ্যের একজন সম্মানীয় ব্যক্তি, মানে সম্মানীয় মানে আপনাদের চোখে সম্মানীয় হতে পারে, আমাদের চোখে সম্মানীয় নয়, তাকে শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রমাণ যদি করতে পারেন তাহলে উনি মানে আত্মহত্যা করবেন। মমতা ব্যানার্জির কথা বলে, চোর কি মাইয়া জোরসে বলে, মানে চোরের মার বড় গলা, যে চুরি করেছে সেই চিৎকার করে। ব্যাপারটা হচ্ছে যদি সত্যিকারের এমন হয়ে থাকে যে ষড়যন্ত্র হচ্ছে বা ওনার বিরুদ্ধে অনেক কিছু হচ্ছে, তাহলে উনি যাক না, এনকোয়ারি ফেস করুক না। এনকোয়ারি ফেস করে ওনার যদি প্রমাণ হয় যে উনি নির্দোষ, অসুবিধার কি আছে? এটা আমাদের সময় আমাদের নেতাদেরকে এক সময় সিবিআই অনেক এনকোয়ারি করে 2011 পর থেকে আমাদের নেতারা গেছে, এনকোয়ারি ফেস করেছে, তারা চুরি করেনি, তাই তাদেরকে অসুবিধায় পড়তে হয়নি। এখন কেউ যদি চুরি করে থাকে তার মনে মনে থাকবে যে আমি চুরি করেছি, যদি ধরা পড়ে যায়, এটা হচ্ছে আসল বিষয়। মোদ্দা কথা, খুব সহজ কথায় বলতে গেলে, টাকা চুরি হয়েছে, টাকা লুট হয়েছে, এটা আমার আপনার কথা না, এটা সাধারণ মানুষের কথা, সাধারণ ছাত্রছাত্রীদের কথা, যাদের চোখের জল নিয়ে এরা খেলেছে, আগামী দিনে এদের বিপদ আসছে। বেশ, আমি একবার খুব দ্রুত একটু শুনে নি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি যখন বেরিয়ে আসেন সিজিও কমপ্লেক্স থেকে, তিনি সরাসরি আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। কি বলেছেন তিনি, শুনবো। এই রাস্তাটা গভর্নমেন্টের, এই প্রিমাইসটা সেন্ট্রাল গভর্নমেন্টের, গেটে যদি পুলিশ অ্যালাউ না করে আপনি ঢুকতে পারবেন? সুতরাং বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে, গরু তো পিঁপড়ে না যে কাঁটা তার তল দিয়ে গড়ে যাবে, বা হঠাৎ করে রাস্তায় যেতে যেতে পাখনা গজাবে উড়ে পালিয়ে যাবে। গরু তো একটা অস্ত জন্তু, এত বড় জন্তু পাচার হচ্ছে। বিএসএফ এর লোকেরা কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে? এটা কয়লা কেলেঙ্কারি নয়। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় গরু কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি বলাটা বন্ধ করুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। This is not a coal scam or a cattle scam. It is a home minister scam.
সাংঘাতিক অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি, কোট আনকোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বৈশানু চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগদান করেছেন। আপনাকে স্বাগত জানাই বৈশানদা, এবং যেটা প্রতিক্রিয়া জানতে চাইবো প্রথমেই আমরা, প্রশ্ন এটাই, আজকে পঞ্চায়েতের মূল বিষয় এটাই যে নিয়োগে দুর্নীতি কি প্রমাণ করতে পারবে সিবিআই? এই যে এতজন মানুষ এখন মুখের দিকে তাকিয়ে বসে আছে, শেষ অবধি তারা পাবে কি পাবে না সেই ফাইনাল রায়, ফাইনালি কেউ দোষী সাব্যস্ত হবে হবে না ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার আগেই তো স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে অফকোর্স আমরা আমাদের ফোকাস এসএসসি নিয়োগ দুর্নীতি, কিন্তু তার পাশাপাশি এই বক্তব্যটাও তো ফেলে দেওয়া যাচ্ছে না বৈশানদা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি, আমি মনে করি যেটা উনি একদম যথার্থ বলেছেন। বর্ডার সিকিউরিটি ফোর্সকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাইনে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার তো যাদের মাইনে দিয়ে রেখেছেন তাদের চোখের সামনে দিয়ে যদি গরু এদিক থেকে ওদিক চলে যায়, বা কয়লার যে বলছেন যারা সিকিউরিটি ফোর্স আছে তারা যদি ফেলিওর করে, যদি স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বে থাকেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে কেলেঙ্কারি বলা যাবে না কেন? আপনি পলিটিক্যাল একটা পার্টিকে টার্গেট করছেন, বারবার করে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু যারা রেসপন্সিবল, যাদেরকে গভর্নমেন্ট ওখানে রেখেছে, ডেপুট করেছে এই কাজগুলো দেখার জন্য, যাতে কোনো রকম কোনো জায়গায় বর্ডার ক্রস করে কিছু না যেতে পারে, তাহলে তাদের ফেলিওরটা কেন বলা যাবে না? এবং সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে, স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলা যাবে কেলেঙ্কারির জন্য? আপনি প্রশ্নটা তুলেছেন, ছত্রপতি আমার মনে উত্তর দিতে চাইবেন, বলুন। না, বৈষ্ণবদা ভীষণ সুন্দর করে বললেন, এবং ওনার থেকে আরও ভালো বললেন অভিষেক। আমি ইনফ্যাক্ট এর আগের বাইকটা যখন দেখাচ্ছিলেন তখন তো আমি ভাবছিলাম যে উনি শুধু রবীন্দ্রনাথের গানটাই বাকি রেখেছে, আমার মাথা নত করে দাও ওই গানটা ছাড়া। যাই হোক, উনি যখন ডাইরেক্টলি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিচ্ছেন অভিযোগ, তাহলে আমাদের তাহলে এবার একটু ছাড় দেওয়া হোক, যে যখনই পুলিশের গন্ডগোল হবে পুলিশ মন্ত্রীকেও তাহলে আমরা তো যেরকমভাবে বলি, তখন ওরা বলে না 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 মমতা ব্যানার্জি ধোয়া তুলসী পাতা। সেম লজিকে বিএসএফ এর যদি এখানে ইনভলভড হয়, দুজন এখানে কিছুদিন আগেই রেপের একটা ঘটনায় অভিযুক্ত, সঙ্গে সঙ্গে তাদের বের করে দেওয়া হচ্ছিল, এবং তাদের যথাযথ এনকোয়ারি করে তাদের বরখাস্ত করে দেওয়া হবে বলে এটা ইটস অলরেডি আন্ডার প্রসেস। রইল বাকি গরুর কথা। গরুদের, রেশমি তুমি যথেষ্ট দিন সাংবাদিকতা করেছো, বহু সোশ্যাল মিডিয়ায় এরকম ছোট ছোট ক্লিপস আছে, কলার গাদায় শুধু গলাটা দিয়ে মুখটা আটকে বা হাত পা বেঁধে এভাবে জলের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট করা হয়। বুঝলাম, এরকম ভীষণ মানে এমন নয় রেশমি যে আমরা যারা কলকাতা শহরে বসে থাকি আমাদের এরকম ধারণা যে লাল বাতি জ্বালিয়ে কনভয় করে একেবারে গরুর এবং আমি যদি অভিষেকের কথা ধরেও নি যে কয়েকজন যদি অভিযুক্ত এখানে হাত মিলিয়েছে, বর্ডারে কি হয় সত্যি আমাদের পক্ষে শহরে থেকে বোঝা সম্ভব না। তোমরা যারা গেছো সাংবাদিকতা করতে, দ্য পিকচার ইজ ফার মোর ক্লিয়ার ওখানে। তো এখানে দু একজন যদি এখানে গিলটিও হয়, তাহলে সেই নাম তদন্ত করা হবে এবং যথাযথ তার অ্যাকশন নেওয়া হবে। আচ্ছা, তদন্ত করা হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নাম ধরে ডাকা, এইটা আমি একটু যোগ করে দিতে চাইবো। শুভজিৎ কি বলতে, ওয়ান লাইনার, শুভজিৎ ওয়ান লাইনার। এটা তো খালি সেন্টারের ইস্যু নয়, সেন্টার এবং স্টেটকে একসঙ্গে কাজ করতে হবে। সেন্টার এবং স্টেটের ইস্যু। আচ্ছা, আমি বৈষ্ণবদার কাছে একটা প্রশ্ন থাকবে যে এই যে মানে আজকে যে ডিভিশন বেঞ্চে গিয়ে কি আবার মুখ পুরলো না রাজ্যে? মানে এই যে সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে কারা কারা গিয়েছিল? রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ, মানিক ভট্টাচার্য, চাকরি বাতিল হওয়া ব্যক্তিরা। মানে ডিভিশন বেঞ্চে গিয়ে তো সেই একই জিনিসটা, মানে একই রায় বহাল রইলো, মানে কেন তাহলে মানে মুখ পুরলো না আপনাদের? মুখ পড়ার কি আছে? আপনি একটা অ্যাপিলে গেছেন, অ্যাপিল আপনার সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা ডাবল বেঞ্চে রেখেছে, এটা তো শেষ হয়ে গেল না, এর উপরও কোর্ট আছে। একটা জিনিস বুঝতে হবে যে মিডিয়া ট্রায়াল করে তো লাভ নেই। মিডিয়া ট্রায়াল কোথায় করলে? আমি একটা কথা বলছি, সবকিছু হলো বৈষ্ণবদা, কোর্টের জাজমেন্ট আপনি নিয়ে আলোচনা করছেন, সাবজুডিস ম্যাটার আপনি আলোচনা করছেন, কোর্ট একটা রায় দিয়েছে আলোচনা করছেন, তার কপি না দেখেই আলোচনা করছেন, কি বিষয়ে রায় দিয়েছে, তার ক্র্যাকস অফ দ্য অর্ডার আপনি সেটাও দেখাতে না। মানে এই কি মানে আজকে কি বলে আপনি তো জানেন, আপনি খুব ভালো করেই জানেন, তবু আপনি যদি আমার কাছ থেকে শুনতে চান তাহলে মানে আমাকে বলতে আমি বাধ্য যে কি যা ছিল সিঙ্গেল বেঞ্চে যে রায় ছিল সেটা তো বহাল রইলো। আপনি তো তাহলে ট্যাগলাইনটা আপনি বলছেন, তো আপনি তো সেই কথাটা বলছেন। একটু আগে
নানান ধরনের কথা 269 হচ্ছিল জন। যে এখানে প্রবলেম মানিক ভট্টাচার্য সবই তো এক রয়েছে। না সে তো যদি কোর্ট মনে করে থাকে, আমি তো আর কোর্টের ঊর্ধ্বে নয়। না, আপনারা যেহেতু ডিভিশন বেঞ্চে গেছিলেন সেই জন্যই তো প্রশ্নটা এসেছে। মানে কি অ্যাপিলে যেতে পারবো না? না, আমি যদি মনে করি যে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা যেটা দিয়েছেন সেটা আইন অনুযায়ী হয়নি, আমি তার ঊর্ধ্বতন কোর্টে যেতে পারবো না। বেশ, আমি এই প্রসঙ্গে শত্রুপাতি এবং শুভজিতের প্রতিক্রিয়া নেব। একটা ছোট্ট বিরতির পর এক্ষুনি ফিরে আসি সাতটার পঞ্চায়েতের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সাতটার পঞ্চায়েত এবং আমরা যে আলোচনায় রয়েছি বোঝার চেষ্টা করছি যে নিয়োগে দুর্নীতি নিয়ে সেটা কি প্রমাণ করতে পারবে সিবিআই। বিভিন্ন মত সামনে আসছে, কিন্তু মাঝখানে আসুন আরেকবার আপনাদেরকে শোনায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণ আগে যে মন্তব্য করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত কেন্দ্র তদন্তকারী সংস্থার সমস্ত কার্যকলাপ কি বলেছেন শুনবো। আপনি পলিটিক্যালি লড়ুন না, আপনার কি ক্ষমতা? 2021-এ তো লড়েছেন, 200 পার আপনি বার যে অশ্বমেধের গোড়া তো ভেঙে ছাড়কার, তারপর যে কটা উপনির্বাচন হয়েছে সেখানে মুখ থুবড়ে পড়েছে। আপনি পলিটিক্যালি লড়ুন আমার সাথে, আপনি নির্বাচনে লড়ুন, মানুষের দরবারে মানুষের আদালতে আপনার সাথে আমার লড়াই হবে। আমার কত বড় ক্ষমতা আমি দেখব। আপনারা ভাবছেন কি সিবিআই ইডি দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে? আপনি আগেও চেষ্টা করেছেন, পারেননি। আপনি আজও চেষ্টা করছেন, পারছেন না। আপনি আগামী দিনে ব্যর্থ হবেন। এটাই বোধহয় সব থেকে মানে দুর্ভাগ্যজনক একটা জায়গা। আমি বৈশানরদা, শুভজিৎ এবং শত্রুপতি তিনজনের কাছ থেকে জানতে চাইবো যে মানে কেন্দ্র এজেন্সি সম্পর্কে এই ধারণা, এটা তো খুবই অনভিপ্রেত। বৈশানরদা, সেন্ট্রাল এজেন্সির ব্যাপারে আপনি আনওয়ান্টেড কমেন্ট বলছেন, তাহলে সুপ্রিম কোর্ট যখন বলেছিল যে খাঁচায় বন্ধ করা তোতা পাখি, তাহলে কি সুপ্রিম কোর্টের এই কমেন্টটাও কি আনওয়ান্টেড ছিল? কিছুদিন আগে সুপ্রিম কোর্টের জজ সাহেব ইডির সম্পর্কে এক ধারণা যে বললেন যে পলিটিক্যালি এদেরকে ইউটিলাইজ করা হয়, তাহলে সেটাও কি ধারণা ছিল? দেশের হায়ার জুডিশিয়ারিও তো এই সেন্ট্রাল এজেন্সিগুলোকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে, বিজেপি বিরোধী শুধু তো তৃণমূল নয়, আপনি কংগ্রেস থেকে শুরু করে আপ থেকে শুরু করে মনে করিয়ে দিই, যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে খাঁচায় বাঁধা তোতা পাখি, খাঁচায় বন্ধ তোতা পাখি, সেটা কিন্তু আন্ডার কংগ্রেস গভর্নমেন্ট বলেছিল। তো সেইটা কিন্তু আমি সেটা নিয়ে আমি স্পেশালি কমেন্ট করতে চাইছি না, কিন্তু এই যে ছিঁচকাঁদুনে সরকার 2021 থেকে ছিঁচকাঁদুনে করেই যাচ্ছে, তাদের ইডি নিয়ে প্রবলেম, ইলেকশন কমিশন নিয়ে প্রবলেম, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাও কিন্তু বলেছে শুভজিৎ, যে ভোটের ময়দানে না পেরে এমনটা করা হচ্ছে। শুভজিৎ সংক্ষেপে, একবার খুব সংক্ষেপে শুনি। সিবিআই ইডি নিয়ে এই ধরনের প্রশ্ন উঠছে, কারণটা খুব সহজ। সেটা হচ্ছে আজকে দেখুন যেরকম তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ডাকা হচ্ছে, ঠিক এই কায়দায় যদি বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতাদের ডাকা হতো, শুভেন্দু অধিকারীকে ডাকা হতো, এই ধরনের প্রশ্ন উঠতো না। এই ধরনের প্রশ্ন উঠছে এই কারণেই, যেহেতু দেখা যাচ্ছে নির্দিষ্টভাবে যারা নন বিজেপি তাদেরকেই ডাকা হচ্ছে। আচ্ছা আপনি বলুন না, সিবিআই, ইডি, ইলেকশন কমিশন, এগুলো তো একটা ইনস্টিটিউশন। নিয়োগে এই দুর্নীতি কি প্রমাণ করতে পারবে সিবিআই? শুভজিৎ, আপনার হ্যাঁ কি না কি মনে হচ্ছে? আমি এখন বিশ্বাস রাখি। বিশ্বাস রাখেন? শত্রুপতি বিশ্বাস রাখেন? বৈশানরদা, সিবিআই আপনি সাকসেস রেট খুব খারাপ, পলিটিক্যাল মোটিভেটেড। আচ্ছা, আমি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী শামীম আহমেদ। খুব দ্রুত একবার শামীমদার কাছে যাবো। শামীম বাবু, আপনি আজকে আবারও যেটা ডিভিশন বেঞ্চ বলল যে সিবিআই এর তদন্ত হবে নিয়োগ দুর্নীতিতে, একবার খুব সংক্ষেপে জানি আপনার কাছে ঠিক কি বলা হলো? না, যখন সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিল তখন জজ সাহেবের বিচার নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এখন ডিভিশন বেঞ্চ শুধুমাত্র সেই জাজমেন্টকে কনফার্ম করেনি, আরও উল্লেখ করেছেন যে সিবিআই যে নথিপত্র জমা করেছে তার থেকে প্রমাণ করা যায় যে 7.5 লক্ষ টাকা দিয়েছে, যে আজকের দিনে যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে যারা এই মেরিটোরিয়াস ছেলে তারাও মনে করছে টাকা না দিলে বোধহয় তারা চাকরিটা পাবে না। যারা যোগ্য প্রার্থী তারাও মনে করছে টাকা না দিলে তারা চাকরিটা পাবে না। দুর্ভাগ্যজনক সেটা। যারা বাধ্য হয়েছে টাকা দিতে, রাজ্য সরকার যদি মনে করে উচিত
যে তাদের এই সমস্ত যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই যারা টাকা দিয়েছে তাদের কাছে টাকা ফেরতের ব্যবস্থা করা। বেশ, আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি। আজকে কিন্তু কিরকম টাকার লেনদেন হয়েছে, কার কার কাছে টাকা গেছে, সেগুলো সেই সমস্ত কিছু কিন্তু আদালতের আজকে বক্তব্যে সামনে এসেছে। মানি ট্রেল খুঁজে বার করার কথা। বেশ, আমাদের আনফরচুনেটলি আমাদের এই আলোচনাটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। একটা ছোট্ট বিরতির পর অন্য আলোচনা আছে, কিন্তু পঞ্চায়েতের যে ফর্মুলা সেই অনুযায়ী শেষ কথা তো আপনি বলবেন। দেখুন আপনি কি বলছেন, নিয়োগে দুর্নীতি কি প্রমাণ করতে পারবে সিবিআই? খুব পরিষ্কার উত্তর দিয়েছেন আপনারা। হ্যাঁ বলছেন ৭৪%, না বলছেন ২৬%। অর্থাৎ কোথাও গিয়ে এখনো কিন্তু এই কেন্দ্র এজেন্সির এই নিয়োগ দুর্নীতি শেষ অবধি প্রমাণ করতে পারবে এমনটাই বেশি সংখ্যক মানুষ, আপনারা সেটাই মনে করছেন।